আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে প্রায় 2 বছর হতে চলল সেনাবাহিনী মাঠে আছে। সেই আওয়ামী লীগ সরকার থাকার সময় থেকে, আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলনে হিমশিম খাচ্ছিল, কুলিয়ে উঠতে পারছিল না, তার ছাত্রলীগ যুবলীগ তারাও মাঠে টিকতে পারছে না, কারণ তারা বুঝতেই পারেনি যে কত বড় ষড়যন্ত্রের মধ্যে তারা পড়েছে। এবং জামাতে ইসলামী আমেরিকা মিলে যে মেটিকুলাস ডিজাইন করেছিল, সেই ডিজাইনের সাথে তার পক্ষে পারা ওঠা সম্ভব ছিল না এবং তাকে কৌশলে প্রতিটা জায়গায় মার খেতে হয়েছে। সে তার নিজস্ব বাহিনী, যেটি আওয়ামী লীগ ছাত্রলীগ বাহিনী, সেটাকে ঘরে তুলে নিয়েছিল একটা পর্যায়ে গিয়ে। তখন সেনাবাহিনী মাঠে এসেছিল, কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু ততদিনে সময় অনেক দূর গড়িয়ে গেছে। তারপর আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেনাবাহিনীর উপর মানুষের সবচেয়ে বড় আস্থার বিশ্বাসের তৈরি হলো যে যাই হোক সেনাবাহিনী আছে, অন্তত দেশটা ভালো চলবে। কিন্তু যে এক ভয়ঙ্কর দৈত্যের মতন করে ইউনূস সরকার ক্ষমতা নিল, সেই ইউনূস সরকার বাংলাদেশ সেনাবাহিনীকেও এমন একটা অবস্থার মধ্যে ফেললো যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় মব, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম সবকিছু চলতে থাকলো। একটা পর্যায়ে এমনও হলো যে মানুষ যে বিশাল প্রত্যাশা নিয়ে সেনাবাহিনীর প্রতি তাকিয়েছিল, এবং আমরা অনেক অনেক আলোচনায় বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা সাংঘাতিক রকম একটা মানুষের কাছে একটা সম্মান ছিল, একটা শ্রদ্ধার ভীতি ছিল, সেই জায়গাটা ইউনূস সরকার আছাড় খেয়েছে। তো সেই সময়ে বাংলাদেশের সেনাপ্রধান যখন ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করে, তখনও সেনাবাহিনী প্রধানই বলেছিলেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়, সেনাবাহিনী নির্বাচন দিয়ে তারা তাদের কাজে ফিরে যেতে চান, তারা ব্যারাকে ফিরে যেতে চান। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো প্রায় 2.5 মাস। এই 2.5 মাস পরেও সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরতে পারেনি। কবে ফিরবে, কেন ফিরছে না, এরকম নানা প্রশ্ন চারদিকে। সে সময় আমাদের সামনে একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটা ধরে আমি আলোচনাটা করি। 2024 সালের জুলাই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2026 সালে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই পুরো সময় জুড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন তারা সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে ব্যারাকে ফেরার জন্য। জুলাই আন্দোলনের পর বড় পরিসরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির মধ্যে সেনাবাহিনী কার্যত স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব নেয়। 1.5 বছরের বেশি সময় ধরে তারা দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় থাকে। বলা হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর ধীরে ধীরে কমানো হয়েছে সেনাবাহিনীর উপস্থিতি। সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমানে প্রায় 63 জেলার মধ্যে 50টি ক্যাম্প থেকে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন, যা আন্দোলন পরবর্তী সময়ের তুলনায় অনেক কম। তখন 200টির বেশি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই 1.5 বছরে সেনাবাহিনী বহুমাত্রিক দায়িত্ব পালন করেছে। সামরিক সূত্র বলছে এই সময়ের মধ্যে 10,000-এর বেশি অস্ত্র উদ্ধার এবং 22,000-এর বেশি সন্দেহভাজনকে আটক করে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্বাচনের পর ধাপে ধাপে সেনা উপস্থিতি কমানো হয়েছে। এখন মাঠে রয়েছে প্রায় 1/3 সদস্য, যারা এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর 2024 সালের 17 সেপ্টেম্বর থেকে সেনা কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছিল, যা কয়েক দফায় বাড়ানো হয়। তবে 2006 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর এই ক্ষমতা আর বাড়ানো হয়নি। বর্তমানে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়াই স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে। আইএসপিআর বলছে সরকারের নির্দেশ পেলেই সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। 1 মার্চ সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের শিগগিরই প্রত্যাহার করা হবে, তবে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি জানাননি। এর আগে সেনা সদর দপ্তরের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। নির্বাচনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 15 ফেব্রুয়ারি সিএএস দরবারে বলেন নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে আসবে। তবে তিনি স্পষ্ট করেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া এবং পুলিশ বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত কিছু সংখ্যক সেনা সদস্য মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। সব মিলিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের, কবে সেনাবাহিনী ফিরবে তাদের স্থায়ী ঠিকানা ব্যারাকে। সেনাবাহিনী নির্বাচনে 2.5 মাস পর কেন ফিরছে না? বাংলাদেশে দুইটাই বড় আশঙ্কা যদি বলি, ঝুঁকি যদি বলি। একটা হচ্ছে ইউনূস সরকারের দুর্বলতার কারণে ইউনূস সরকার
একেবারে মুখ পুছে বলে দিয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বর্তমান সরকার স্পষ্ট করেছে যে না, বাংলাদেশে জঙ্গি আছে এবং জঙ্গি বিরোধী অভিযান কম বেশি হলেও চলছে। আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপর আছে এটা অন্তত স্পষ্ট হয়েছে। বেশ কিছু জঙ্গি সদস্য ধরা পড়েছে, একবার না 2 দফায় ধরা পড়েছে। আরেকটা জায়গা, সেটা একেবারেই বলা যায় যে সরকার এবং ইউনূস সরকার এবং তারেক রহমান সরকার, দুই সরকারই এই আগুন নিয়ে নিজেরা খেলা করছে। সে আগুনটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে দেশের মানুষের এবং ওয়াকিবহাল মহলের এবং রাজনৈতিক সচেতন সবার অমতে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। ইউনূস সরকার নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, বিএনপি বলেছে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার সে পক্ষে না, কিন্তু ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সে তুলছে না। ফলে সাবেক বিএনপির নেত্রী সংসদ সদস্য রুমিন ফারহানা যেটা বলছেন যে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে কি বিএনপির পক্ষে সেটা ট্যাকেল দেওয়া সম্ভব? বিএনপি কি সেটা মোকাবেলা করতে পারবে? ক্ষমতাসীন দল যখনই ক্ষমতায় যায় তখন তাদের গায়ে তেল চর্বি বেড়ে যায়। আর আওয়ামী লীগের মতন একটা বিরোধী পক্ষে থাকা সংগঠিত একটা সংগঠন, সেই সংগঠনকে মোকাবেলা করা সো টাফ হবে। ভেতরে কি এমন কোনো বিষয় রয়ে গেছে যে সামনে আওয়ামী লীগের ঝুঁকি মোকাবেলা করার সরকারের বাড়তি শক্তি প্রয়োজন? এই বাংলাদেশে 300 শিশুর হত্যার দায় টুডে অর টুমরো ইউনূস সরকারের উপরে আসবে এবং ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এভাবে শিশু হত্যা আরেকটা পলিটিশিয়ান কেউ যদি করতো, আজকে বিএনপি হুলস্থুল করে ফেলতো, জামাত ইসলামী হুলস্থুল করে ফেলতো, কিন্তু তাদের ওই আপোষের ক্ষমতায় মসনদে বসার ব্যবস্থা ইউনূস করে দিয়েছে। ফলে এই দেশের শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার পরেও ইউনূস নিয়ে জামাত বিএনপি তারা কেউ কোনো কথা বলে না। ইভেন আওয়ামী লীগ ঘরানার বুদ্ধিজীবী তো বহু আছে বাংলাদেশে, তারা এখন ওই ক্ষমতায় কেমনে যাবে, কেমনে রাজনীতিতে ফিরবে, এগুলো নিয়ে তাদের টালমাটাল অবস্থা। দেখবেন এই শিশু হত্যা নিয়ে কথা বলে না। আমাদের সামনে একটা প্রতিবেদন আছে, ইন্টারন্যাশনালি স্বীকৃত প্রতিবেদন, মানে সোজা সাপটা বাংলাদেশ সরকার টিকা সংগ্রহ করতো ইউনিসেফ থেকে, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করতো, এটাই ছিল ট্রেডিশনাল রূপ। কিন্তু ইউনূস সরকার এসে তার কোন একটা ধান্দা মাথায় ঢুকছিল, ধান্দা ঢোকার ফলে সে এটাকে ওপেন করে দিয়েছিল যে সব ব্যবসায়ীরা ওপেন টেন্ডারের মাধ্যমে টিকা আমদানি করবে। সেই আমদানি করতে পারেনি, তার স্ট্র্যাটেজিক্যাল টোটাল জায়গাটাই ভুল ছিল। ওই যে ভিতরে কোনো একটা স্বার্থ কমিশন এসবের ধান্দা, ফলে এই দেশে হামের টিকার অভাবে এখন পর্যন্ত 300 প্রাণ গেল, আরো হাজার হাজার লক্ষ প্রাণ ঝুঁকির মধ্যে আছে। সেসব মিলিয়ে আমাদের সামনে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইউনূস সরকারের এখান থেকে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সায়েন্স সাময়িকীর প্রতিবেদন, টিকা বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। কতটা ভয়ঙ্কর হতে পারে একটা সরকার, কতটা দানবীয় হতে পারে, এরপরই দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব। আমি খুব সামান্য একটু অংশ আপনাদেরকে শোনাই। টিকাদান কর্মসূচিতে বড় ধরনের বিপর্যয়ের কারণে বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মার্চের মাঝামাঝি, মানে 2025-এর মার্চের মাঝামাঝি সময় থেকে দেশে 32,000-এর বেশি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে এবং হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 285 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। 15 মার্চ থেকে 2 মে পর্যন্ত হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত 7 এপ্রিল ঢাকার শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে 6 মাস বয়সী মেয়ে রুহিনকে নিয়ে শোকে ভেঙে পড়েন কণিকা আক্তার। তার স্বামী মোহাম্মদ জাকির বুক চাপড়ে কাঁদছিলেন। সেদিনই হামে আক্রান্ত হয়ে মারা যায় রুহির যমজ বোন রিসা। আচ্ছা, বাংলাদেশে এখন হামের মহামারীর মধ্যে রয়েছে। ঢাকার সংক্রমণ ব্যাধি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে শিশু রোগীতে শয্যাপূর্ণ হয়ে গেছে। অনেক শিশু শ্বাসকষ্টে ভুগছে, কেউ কেউ নিস্তেজ হয়ে পড়ে আছে। শয্যায় সংকটের কারণে অনেকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। কি ভয়াবহ নির্মম দৃশ্য। বিশ্বজুড়ে আবার ফিরে আসছে হাম। 1 দশক আগে যে রোগ নির্মূলের স্বপ্ন দেখেছিলেন বিজ্ঞানীরা, সেটি এখন বহু দেশে পুনরায় ছড়িয়ে পড়েছে। কানাডা ও ইউরোপের কয়েকটি দেশ সম্প্রতি হাম মুক্ত মর্যাদা হারিয়েছে। যুক্তরাষ্ট্রে চলতি বছরে 1700-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়ে টিকা নেওয়ার অনীহা কোভিড-19 মহামারীর সময় টিকাদানে বিঘ্ন এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে হামের এখন পুনরুত্থানের কারণ। 17 কোটি বেশি মানুষের দেশ বাংলাদেশে দীর্ঘ উচ্চ টিকাদান হার নিয়ে গর্ব করত। মানুষ একসময় গর্বের বিষয় ছিল, কিন্তু 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর টিকা সংগ্রহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। মূল পয়েন্টে যাচ্ছি এখন।
ফলে দেশ জুড়ে টিকা সংকট তৈরি হয় এবং টিকাদানের হার দ্রুত কমে যায়। একই সঙ্গে শিশুর অপুষ্টি ও দুর্বল স্বাস্থ্য সেবা মৃত্যুর হার বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সাধারণত শিশুদের 9 ও 15 মাস বয়সে হাম বা রুবেলা এমআর টিকার 2টি ডোজ দেওয়া হয়। এছাড়া প্রতি 4 বছর অন্তর জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে বাদ পড়া শিশুদের টিকা দেওয়া হয়। বছরের পর বছর ইউনিসেফ এই টিকা সরবরাহ করত এবং অধিকাংশ অর্থায়ন দিত গেভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। বাংলাদেশ সরকারও এতে অর্থ দিত। কিন্তু 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই ব্যবস্থায় ছেদ পড়ে ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। 2025 সালের সেপ্টেম্বরে ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ বন্ধ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। এই ব্যবস্থায় সরকার বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে প্রস্তাব নিয়ে যাচাই বাছাই শেষে ক্রয়াদেশ দেয়। ইউনিসেফ শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ইউনিসেফের তীব্র বিরোধিতা ছিল। সংস্থাটি বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, আমি ঈশ্বরের দোহাই দিয়ে বলেছিলাম এমনটি করবেন না, এতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়ে প্রাদুর্ভাবের দেখা দিতে পারে। আমরা বারবার সতর্ক করেছিলাম। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটি না নিতে অনুরোধ করেছিলেন, কিন্তু দরপত্রের প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। ফলে টিকা সরবরাহ বন্ধ হয়ে দেশ জুড়ে মজুদ ফুরিয়ে যায় এবং নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। 2024 সালে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার পিছিয়ে যাওয়া সম্পূরক এমআর টিকাদান অভিযান 2025 সালে পুরোপুরি বাতিল করা হয়। মানে সর্বনাশের চূড়ান্ত করা হয়েছে 2025 সালে। হাম নিয়ে যখন এই মহাদুর্যোগ মহাদুর্বিপাক, তখন বাংলাদেশের দোষারোপের রাজনীতি থেমে থাকেনি। দেখেন, এদিকে এই সংকট নিয়ে রাজনৈতিক দোষারোপ শুরু হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার সরকার ও অন্তর্বর্তী সরকার উভয়কেই দায়ী করেন এই ক্রাইসিসের জন্য। যদিও শেখ হাসিনার সরকার কিন্তু এই বিষয়ে বড় রকম কৃতিত্ব দেখিয়েছিল। অন্যদিকে ভারতের নির্বাসনে থাকা শেখ হাসিনা এক ইমেইল বার্তায় বলেন, তার সরকার টিকাদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল এবং তার 15 বছরের শাসনামলে বড় কোনো হামের প্রাদুর্ভাব হয়নি। বাংলাদেশের সবাই জানে। তারপরে বাংলাদেশে রাজনৈতিক দোষারোপ হয়েছে, যদিও পরে আর এটা জোরালো ভাবে বলছে না যে শেখ হাসিনা সরকার দায়ী। এখন কিন্তু ঘুরে ফিরে সত্য উন্মোচিত হয়েছে যে ডক্টর ইউনূস সরকার এই হাজার হাজার লক্ষ শিশুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। নিশ্চয়ই এই প্রতিবেদন, সায়েন্স সাময়িকীর এই প্রতিবেদন বাংলাদেশ সরকারকে ভাবাতে শুরু করবে এবং এই শিশুদের ঝুঁকির মুখে ফেলার জন্য যদি ইউনূস সরকার বা ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে কোনো জবাবদিহিতা আইনের আওতায় না আনা হয়, তাহলে একদিন এর দায় দায়িত্ব নিশ্চয়ই বিএনপি সরকারের উপরে এসে বর্তাবে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক অনন্য নাম, বাংলাদেশের ক্রিকেট এক অনন্য নাম। সাকিব আল হাসানের কিছু কথাবার্তা আমাদের সামনে এসছে, যে কথাবার্তাগুলোতে এখন বোঝা যায় যে অন্তত দলটা যেটা সে করছে সেটা সে ডেডিকেটলি করছে এবং তার মধ্যে এখন আর রাজনীতির বাইরে তেমন কিছু নাই। সাকিব আল হাসান আশা প্রকাশ করেছেন যে তাকে যদি হেনস্থা করা না হয় তাহলে তিনি যে কোনো সময় দেশে আসতে চান। আমাদের সামনে যে খবরটা, সে খবরটা হচ্ছে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 24 গণ আন্দোলনের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তবুও আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। দল পরিবর্তনের কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন bdnews24.com-কে। রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতি নিবেদিত কিনা এমন প্রশ্নের সাকিবের সাফ উত্তর, সেটাই তো হওয়ার কথা। আওয়ামী লীগের প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনো করিনি, ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনোদিন নাম লিখিয়েছি, তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম, পল্টি দেওয়ার অভ্যাস নেই। খুব বোল্ডলি তিনি বলছেন। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তার আজীবন থাকবে না বলেই জানান সাকিব। মানে আজীবন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে না। তিনি বলেন, এখন নিষিদ্ধ তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশে একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন, কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না। যে কথাটা
আমরা সবসময় বলি, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আলোচকরা বলেন, একটা সময় আওয়ামী লীগ ও বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে। এই প্রসঙ্গে সাকিব বলেন, এই ভুলটা যদি আমরা করে থাকি 10, 15, 20 বছর আগের রাজনীতির সেই সময় দলের ভাবনা তো আমি জানি না, কিন্তু আমরা যদি এরকম ভুল করে থাকি সেই ভুলের তো তাহলে এখন পুনরাবৃত্তি হচ্ছে। পরে যদি আবার অন্য কোনো দল ক্ষমতায় আসে বা আমরা আসি এবং পুনরাবৃত্তি করি, তাহলে এই খেলা তো চলতেই থাকবে, কাউকে না কাউকে এগুলো শেষ করতে হবে। আমি বিশ্বাস করি এবার আওয়ামী লীগ ফিরে আসার মধ্যে দিয়ে বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার রাজনীতি বন্ধ হবে সব দলের ক্ষেত্রেই। এবং সাকিব আল হাসানের এই দৃঢ় প্রত্যয়, ব্যক্তি সাকিব আল হাসানকে অপছন্দ করলেও তার এই দৃঢ় প্রত্যয়ের প্রতি আমরা সম্মান জানাই। ভবিষ্যৎ কি বলে কোনো কঠিন নয়। আমার মনে হচ্ছে আওয়ামী লীগের জন্য শুভ সময় আসছে। তারা নিষেধাজ্ঞা তুলুন বা না তুলুন, যদি তোলেন তো ভালো, না তুলেন এরপরে জনস্রোত দেখতে হবে। রাজনীতিগুলো বিচ্ছিন্ন মনে হচ্ছে, এগুলো আর বিচ্ছিন্ন থাকবে, এগুলো আর বিচ্ছিন্ন থাকবে না। কারণ এখন মানুষ বুঝতে শুরু করছেন, তারা চাইছেন শেখ হাসিনা ফিরে আসুক, তার নেতৃত্ব দিন। এটা বাংলাদেশের, আমি বলছি এই মুহূর্তে বোধহয় 60%-এরও বেশি মানুষ চান। আমাদের একটাই শর্ত, সেটা হচ্ছে এই জঙ্গি যেগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলোকে আবার জেলে পুরো, এগুলো যে ঘুরে বেড়াচ্ছে ইউনুস এগুলো যে ছেড়ে দিয়েছে, এদেরকে আবার ভেতরে ঢোকানো উচিত আর কি। যেটা হচ্ছে না, যেটা তারেক রহমান সরকারও করছেন না। বড় বড় কথা বলছেন, কিছুই করছেন না। এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। সুতরাং আমি বলছি আগামী দিন বাংলাদেশের জন্য আবার স্বর্ণোজ্জ্বল দিন আসবে। কারণ মানুষ এবার যেটা বিচ্ছিন্ন ভাবে দেখছি, এই বিচ্ছিন্ন সূত্রগুলো একসঙ্গে গঠিত হবে। এবং আমি বড় ভূমিকা করে অপেক্ষা করুন আগামী আগস্ট মাসের জন্য। আপনাদের বাংলাদেশের যা যা ঘটে সব আগস্ট মাসে, এই বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে গ্রেনেড হামলা, পট পরিবর্তন, যা যা ঘটে সব আগস্ট মাসে ঘটে। আগস্ট ছাড়া অন্য কোনো মাসটা আপনাদের বাংলাদেশের লোকেদের পছন্দ নয়। ফলে আগামী 5ই আগস্ট আমরা অপেক্ষা করে আছি কিছু একটা করবে, এবং তাতে আমরা আছি। বিচার কেন করা হবে, অবিচার কেন করা হবে? তারা তো ক্ষমতায় আছেন, কিন্তু ক্ষমতায় থেকে তারা জঙ্গিবাদকে ছুঁড়ে ফেলে দেওয়ার সাহসটা দেখান। তারা যারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের বিরুদ্ধেই যদি তারা লড়াই করেন, তাদেরকেই যদি জেলে আটক রাখেন, তাদেরকেই যদি ছেড়ে না দেন, মুক্তি না দেন, তাহলে আপনি তো জঙ্গিবাদের একজন সাকরে হিসেবে কাজ করছেন, তাই না? ফলে আপনাকে তো দায় নিতে হবে ভবিষ্যতে। না, আমি সেটা ভারতের ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন শেখ হাসিনা। তাকে সরিয়ে ভারত এখন কি লাভ হচ্ছে ভারতের? সুতরাং আপনি সবসময় কোনো অপরাধে একটা বিষয় দেখতে হয় যে মোটিভ, কার লাভ হলো। অর্থাৎ আপনি একটা খুন হলো, খুন হলে লাভবান কে? এখন শেখ হাসিনা খুন হলেন, তাতে ভারত কি লাভবান হলো? ভারত তো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে এই অর্থে, যা সমস্ত যোগাযোগ বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, ট্রেন যোগাযোগ বন্ধ, বাণিজ্য বন্ধ। তো লাভটা কি হলো? যদি ভারত যদি এর সঙ্গে থাকে, মানে এই কনস্পিরেসিতে, ভারতের হয়তো নানা কিছু বোঝার অসুবিধা আছে, সেটা হয়তো হতে পারে, ওভার কনফিডেন্স আছে, সেগুলো হয়তো হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু ভারত শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা আসলে আমার মনে হয় বিএনপির কিছু লোক প্রচার করে বোঝাতে চাইছেন যে উম আসলে শেখ হাসিনার প্রতি ভারতের এখন আর সেরকম ধরনের কিছু নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেখ হাসিনা তো ভারতেই আছেন, ভারতেই থাকছেন, যে আওয়ামী লীগের নেতারাও আছেন, তারা প্রত্যেকে গোটা ভারত জুড়ে ঘুরে বেড়ানোর ডকুমেন্টও পেয়ে গেছেন। এতটাই তাদের আওয়ামী লীগ সম্পর্কে, মানে তাদের এতটাই বীতশ্রদ্ধ, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা করছেন। তো কারণ হচ্ছে এদেরকে যে এখানে এরকম ভাবে যে ভারত সরকার আশ্রয় দিয়েছেন এবং থাকতে দিয়েছেন, এই কারণেই দিয়েছেন ভবিষ্যতে তাদেরকে ওখানে ক্ষমতায় বসাতে সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে আমার মনে হয় না এটা একটা ভুল ভ্রান্তি, যেরকম শেখ হাসিনা রয়েছিল ভুল ভ্রান্তি বা বিচার করা বঞ্চনার ক্ষেত্রে। কারণ সেটা আমি তো এই মুহূর্তে শেখ হাসিনাকে দায়ী করে বলতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন না, আমরা শেখ হাসিনাকে সতর্ক করেছিলাম, তিনি শোনেন। এই না শোনার বিষয়টা কিন্তু, এটা আমি ব্যক্তিগতভাবে জানি, সে ঘটনাটা তো প্রকাশ্যে বলা সম্ভব নয়,
মানে আমি জানতাম যে পট পরিবর্তন হচ্ছে এবং কিন্তু সেটা জানানো হয়েছে, কিন্তু কেউ বিশ্বাস করে না। এই বিশ্বাস যদি না করেন, সেটা সবাই ষড়যন্ত্রের কারণে যুক্ত, সেই কারণে তারা উৎখাত করেছেন তা নয়। এগুলো কি জানেন, এই সমস্ত দেশে যেগুলো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, আমি বলছি ভারতের কথা বলছি না, ভারত অনেক বড় দেশ, এখানে ওই ধরনের কিছু চলে না। ছোট ছোট যে দেশগুলো আছে সেখানে এই ধরনের যে কনস্পিরেসি গুলোকে না, তারা ভাবেন যে বলে এমন কিছু ব্যাপার না। আমার তো জীবনের একটাই দুটো প্রশ্ন করার ইচ্ছা আছে শেখ হাসিনাকে, বুঝলেন, যদি কোনো কথা হয়, এখন নয় কোনো সময় হয়তো করব, যে আপনি ২০২৩ সালে ১৪ দলের বৈঠকে বলেছিলেন একজন গোঁড়া ব্যক্তির কথা শুনলে আপনার ক্ষমতা সরকার থেকে যায়। ২৪ সালে নির্বাচনের পর ১০ দলের বৈঠকে বলেছিলেন আপনাকে এখানে উৎখাত করার চেষ্টা চলছে। সেটা শেখ হাসিনা নিজে জানতেন। বাকি সবাই নয় ধরলাম কনস্পিরেসি তে যুক্ত। তো তিনি সেটা আটকানোর জন্য কেন আটকাতে পারেন? কার কথায় ভরসা করছে? কে তাকে বুঝিয়েছিল? সবাই ষড়যন্ত্র করেছে এরকম আমি বিশ্বাস, ষড়যন্ত্রকারীরা থাকবেই। বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রকারীরা আছে। আগামী দিনে তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, সেটাও হয়তো ঘটবে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই ষড়যন্ত্র সবসময় বাংলাদেশের রাজনীতিতে ঘটে থাকে। কিন্তু তিনি আগে প্রধানমন্ত্রী, তিনি জানতেন এই ষড়যন্ত্র। তাহলে ধরুন আমি বলছি লাস্ট উনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে এপ্রিল মাসে ২০২৪। তাহলে তখন যিনি যখন বললেন, তাহলে তাকে কি কে বোঝালো যে না এরকম কোনো ব্যাপার নয়? তাকে কে বোঝালো যে না এগুলো কিছু হচ্ছে না? আমরা জানি জয়শঙ্কর পার্লামেন্টে বলেছেন, আমরা তাকে বলেছি এগুলো হচ্ছে। আমি নিজে জানি তো আমি কাকে কাকে বলেছি যে হচ্ছে। আমি তো নিজে নাম প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি তো জানি আমি নিজে কাকে বলেছি। কিন্তু তারা উপেক্ষা করেছে এবং তারা কিছু, আমি বলছি তারা এমন ব্যক্তি যে তারা কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে উপেক্ষা করেছিলেন তা নয়। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় তাদের বোকামি এবং ওভার কনফিডেন্স। এইটাই। যেমন এখন আমার মনে হয় তারেক রহমান সরকারেরও একই পরিণতি ঘটতে পারে। ওই বোকামি। এটা বাংলাদেশীদের একটা রোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলতে চাচ্ছি। শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার সময় রাষ্ট্রের ঋণ ছিল ২ লক্ষ কোটি টাকা, যেটা ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা তার একটি প্রেস ব্রিফিং এ বলেছেন। সেটা শুনুন। হাসিনা ক্ষমতা আয়িত হন তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল ২ লক্ষ কোটি টাকা, সেটা এই বছর এসে উপনীত হয়েছে ২৩ লক্ষ কোটি টাকার উপরে। আপনারা শুনলেন, তিনি বলছেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল ২ লক্ষ কোটি টাকা, আর ইউনূস সরকারের সময় সেটা ২৩ লক্ষ কোটি টাকায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন ঋণের পরিমাণ এখন ৩০ লক্ষ কোটি টাকা। শেখ হাসিনার সময় ছিল ২ লক্ষ কোটি টাকা, ইউনূসের সময় ২৩ লক্ষ কোটি টাকা। তারেক জিয়া ক্ষমতা গ্রহণ করেছেন অল্প দিন, এখন সেই ঋণের পরিমাণ ৩০ লক্ষ কোটি টাকা। এখন শেখ হাসিনার শাসনামলে দেশের যে বড় মেগা প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরবর্তীতে জনাব তারেক রহমানের আমলে এ জাতীয় কোনো মেগা প্রকল্পে কোনো ব্যয় হয়নি নতুন করে। ফলে শেখ হাসিনা যদি ২ লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ করে থাকেন তার সরকার, তাহলে সেই ঋণ ব্যবহৃত হওয়ার যে দৃশ্যমান মেগা প্রকল্পের কথা আমি উল্লেখ করলাম কয়েকটি, ডক্টর ইউনূস ২ লক্ষ কোটি টাকা থেকে ২৩ লক্ষ কোটি টাকায় ঋণের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কি কাজ করেছেন বাংলাদেশের? কোথায় কোন উন্নয়ন প্রকল্প নিয়েছেন? একটিও নেননি। তারেক রহমান ক্ষমতা এসেছেন অল্প দিন, তার বক্তব্যে প্রতিভাত বৈদেশিক ঋণের পরিমাণ এখন ৩০ লক্ষ কোটি টাকা।
আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে বোয়িং বিমান কেনা সহ অন্যান্য যে খাত, সেই খাতে যে পরিমাণ ঋণ এসে যাবে তা নিয়ে সরকার চালানো কি সম্ভব হবে? এই ভয়াবহ ঋণ ইউনূস সরকার আমলের বিশাল অংশের টাকা কোথায় গেছে তা অবশ্যই তদন্তের দাবি রাখে। এই ভয়াবহ ঋণের বোঝা বাংলাদেশের প্রতিটি মানুষকে বহন করতে হবে, কিন্তু ঋণের টাকায় কোথায় ব্যয়িত হয়েছে তার কোনো তথ্য নাই। এই ভয়ঙ্কর তথ্য নিয়ে সোচ্চার হওয়া উচিত দেশের অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্লেষক এবং সমাজের যারা এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন। ভেবেছেন কত ভয়ঙ্কর ঘটনা এটা? এখানে যে বর্তমান সরকারের আওয়ামী লীগের সাথে সম্পর্ক কার না ছিল তলে তলে, বলেন তো? আওয়ামী লীগ যদি এই কথা বলে দেয় এখন, আপনি এই মন্ত্রী পরিষদের অনেক লোকের, আপনার যাকে বলা হয় ইজ্জত থাকবে না। এই যে আমরা বলি রয়ের কথা, মোসাদের কথা, রয়ের টাকা নেয় নাই, মোসাদের টাকা নেয়নি, এরকম কয়জন লোক ওরা যদি বলে দেয় এই কথাগুলো, অনেকে সর্বনাশ হয়ে যাবে। ফলে আমার চোখে যত পাওয়ার আছে, কানে যত শক্তি আছে, আমি সারাদিন শুধু খুঁজতে থাকি যে কোথায় সরকারের ভালো দিক আছে এবং রাজনীতিতে কি কি ঘটছে। তো সেই দিক থেকে আমার কাছে গত 60 ডেইসে উনি বা ওনার কোনো মন্ত্রণালয় বা ওনার কোনো কাছের আপনজন প্রিয় মানুষ, পপুলার নয়, আনপপুলার কিন্তু দেশের জন্য কল্যাণকর, এরকম একটা সিঙ্গেল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমনকি একটা মোমবাতিও জ্বালাতে পারেনি, যে মোমবাতিটা জ্বালালে লোকজন মন্দ বলবে কিন্তু উপকার হবে। প্রথমত হলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন ওটাই আমার কাছে মনে হচ্ছে হাততালি পাওয়ার মতো কথা। হাততালি পাওয়ার জন্য মানুষ তাকে প্রশংসা করুক, এ কথা তিনি বলেছেন। আদারওয়াইজ কথা ওখানে বলার দরকার নেই। ওটা যে গরম চেয়ার এটা বাংলাদেশের তেলাপোকাও জানে, ইটস এন এভরিবডি, ইটস এ হট সিট, ভেরি ভেরি হট সিট। তো এই কথা তিনি বলেছেন, স্বীকার করেছেন, যেন লোকজন আমরা তাকে বলি যে আহা হা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর, কত সরল, কত সহজ। এটা দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তিনি এই গত 60 দিনে একটাও কঠোর সিদ্ধান্ত নেননি, যেটা তার সিআর তাকে বলেছে। সে যেভাবে বলেছেন, যে সিআর তাকে বলেছে যে ডু ইট সামথিং, ভালো কিছু কাজ করুন, যে কাজগুলোতে দেশের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, কিন্তু পপুলারিটি হবে না, লোকজন তালি দেবে না। উনি আসার পরে এরকম একটা সিঙ্গেল কাজ আমার দৃষ্টিতে পড়েনি। আমি তো আসলে এখন এই যে টকশো করা, তারপরে শেষে এই রাজনীতির বিশ্লেষণ করা, এটা আমার একটা ফুল পেশা। ফলে আমার চোখে যত পাওয়ার আছে, কানে যত শক্তি আছে, আমি সারাদিন শুধু খুঁজতে থাকি যে কোথায় সরকারের ভালো দিক আছে এবং রাজনীতিতে কি কি ঘটছে। তো সেই দিক থেকে আমার কাছে গত 60 ডেইসে উনি বা ওনার কোনো মন্ত্রণালয় বা ওনার কোনো কাছের আপনজন প্রিয় মানুষ, পপুলার নয়, আনপপুলার কিন্তু দেশের জন্য কল্যাণকর, এরকম একটা সিঙ্গেল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমনকি একটা মোমবাতিও জ্বালাতে পারেনি, যে মোমবাতিটা জ্বালালে লোকজন মন্দ বলবে কিন্তু উপকার হবে। বরং উনি প্রাণত চেষ্টা করেছেন। বা ওনার খাল কাটা হচ্ছে তো, খাল কাটা হচ্ছে তো। হ্যাঁ, ওটাই বলছি। এখন এই যে খাল কাটা যেটা হচ্ছে, আপনার কাটাকাটির যে জিনিসটা হলো, আপনার এখন 1979 সনের যে বাস্তবতা খাল কাটার, এটার কোনো বাস্তবতা নেই। বরং এই খাল কাটা নিয়ে মানে যে জিনিসটা 79 সনে মানুষ কল্পনাও করেনি, আজকে দেখলাম টেলিভিশনে, মানে সামাজিক মাধ্যমে, যে ওই অনেকগুলো যারা মাটি ব্যবসায়ী, তারা এই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে পুঁজি করে এই গ্রামের মানুষদের যার যার ভিটে বাড়ি আছে, সেই ভিটে বাড়ির মধ্যে দিয়ে খাল কাটার কথা বলে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইট ভাটাতে বিক্রি করে দিচ্ছে। লোকজন গালাগালি করে সে অস্থির করে ফেলছে। সো ইটস নট ফেয়ার। এটা জিনিসগুলো আমি একেবারে প্রথম দিন থেকে বলছি যে বিএনপি সরকারকে এই খাল কাটা কর্মসূচি ভালো ফলাফল দেবে না, বরং খারাপ ফলাফল দেবে। এবং একই সঙ্গে এই যে বিভিন্ন কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছে, যা কিছু দিচ্ছে, এই বুদ্ধিও, মানে আসলে কি আপনাকে বলি, মুক্তবাজার অর্থনীতিতে কোনো কার্ড নেই। কার্ড মানে কোনো একটা নিয়ন্ত্রিত কোনো বিষয়। আপনার সাপ্লাই যখন কম থাকে আর চাহিদা যখন বেশি থাকে, তখন আপনি কার্ড সিস্টেম করেন। তো এই যে কার্ড দেওয়া নেওয়া, ইট মিনস আপনার কাছে পর্যাপ্ত গুডস নেই। এটা মুক্তবাজার অর্থনীতির পরিবর্তে এটা হলো সমাজতন্ত্রের কথাবার্তা। তাহলে আমাদের এই দেশটা কি সমাজতন্ত্রে এগুচ্ছে? প্রধানমন্ত্রী কি সমাজতন্ত্রে নিয়ে যাচ্ছেন? এই জিনিসগুলো নিয়ে আসলে
ওনার যারা লোকজন আছেন তাদেরকে আরো চিন্তা ভাবনা করতে হবে, গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। এটা ওনারা হয়তো মনে করেছেন যেটা তালি পাওয়া যাবে, পপুলার, কিন্তু এই জিনিসগুলো পপুলার না। এগুলো মানুষের কাছে তার যে ইমেজ, তার যে চিন্তা চেতনা, এটা আধুনিক না করে তাকে বরং সেই খালকাঠার জায়গাতে ৭৯ সনের মডেলে তাকে নিয়ে যাচ্ছে। জিয়া রহমান সাহেব যে কাজগুলো করেছেন তার যৌবনে, তার শুরুতে, তার অনেক কাজগুলো ওই সময়টাতে পপুলার হয়েছিল, কিন্তু এটা এখন এই সময়টাতে দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য বুমেরাং। এর পেছনে যে রহস্য হলো, আপনি বা অন্য যারা রহস্য খুঁজছেন তারা একটা ইলিউশনে ভুগছেন, মানে একটা স্বপ্নের জগতে ভুগছেন। আপনাদের কাছে কোনো বাস্তব, মানে যাকে বলা হয় বাস্তবতা, আপনারা অনুধাবন করতে পারছেন না। রুমিন ফারহানা এই কথা বলছেন, বা আমি বলছি। এখন আমি যদি মন্ত্রী হতাম তাহলে আমি এই কথা বলতাম না আপনার সঙ্গে। রুমিন ফারহানা যদি সেই শারমিন পুতুলের মতো, ফারজানা শারমিন পুতুল, তার মতো যদি নমিনেশন পেতেন, মহিলা বিষয়ক মন্ত্রী হতেন, এই প্রস্তাব নিয়ে কোনো কথাবার্তা বলতেন না তিনি। এখন যেহেতু বিরোধী দলে আছে, তাকে এই কথা বলতেই হবে, যেন তিনি বলছেন। আচ্ছা, আলোচনা হবে না, আপনি এটা আলোচনা কেন হবে বলেন তো? মানে আপনি একটা রিজন দেখেন আলোচনা হবে কেন। বিকজ এরকম একটা চুক্তি করা হবে, এটা খলিলুর রহমান সাহেব সরাসরি বলছেন। যে ইনুস সাহেবকে বিদায়ের আগে ইনুস সাহেবকে হয়তো চাপে ফেলা হয়েছিল যে আপনি এই চুক্তিটা করেন, আদারওয়াইজ আপনাকে সেফ এক্সিট দেওয়া হবে না। ইনুস সাহেব নির্বাচন দিয়েছেন যখন, যেই সময়তে লন্ডনে গিয়ে তিনি বৈঠক করেছেন তারেক রহমান সাহেবের সঙ্গে, তখনই তাকে আমেরিকা বাতিলের খাতায় ফেলে দিয়েছে, খরচের খাতায় ফেলে দিয়েছে। আদারওয়াইজ তিনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে বসতেন না। এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স হওয়ার দরকার, বিজ্ঞানী হওয়ার দরকার নাই। যে লোক স্বপ্ন দেখছে আমি 50 বছর ক্ষমতায় থাকবো, যে লোক স্বপ্ন দেখছে আমি আর একটা নোবেল পুরস্কার পাবো, তো সেই লোক লন্ডনে গিয়ে নাকে দস্তখত দিয়ে সেই বিএনপির যে একজন মন্ত্রী আছেন এখন, যাকে বলা হয় এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যার উপর তারেক রহমান সাহেবের ছায়া, তিনি হলেন এখন এলজিআরডি প্রতিমন্ত্রী, যার কথায় সরকার চলছে এখন। তো তিনি তো বলে দিয়েছেন সংসদে যে ট্রফি দিয়ে আসা হয়েছে, তারেক রহমানের কাছে গিয়ে ট্রফি দেওয়া হয়েছে। ট্রফি মিন্স কি? আপনি বিজয়ী হয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, বিজয়ী হওয়ার পর আপনার হাতে যে ক্রেস্ট দেওয়া হয়, এটাকে তো আমরা ট্রফি বলি। তো যখন লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, ইট মিনস তারেক রহমান বিজয়ী হবেন, প্রধানমন্ত্রী হবেন, এই ট্রফিটা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার কাছে দিয়ে আসছেন, এর কারণ হলো এমনি এমনি দিয়ে আসে নাই, তাকে আমেরিকা খরচের খাতায় ফেলে দিয়েছে। বিকজ তিনি কোনো কাজ করতে পারছিলেন না। যেমন ডোনাল্ড ট্রাম্প, দুইজন লোক সম্পর্কে খরচের খাতায়। এই যেমন মাসাদো আপনার ভেনেজুয়েলাতে, তো যাকে তিনি, মাদুরোকে তিনি অ্যারেস্ট করলেন, ক্ষমতাচ্যুত করলেন মূলত মাসাদোকে ক্ষমতা দেওয়ার জন্য, কিন্তু আনার পরে তিনি দেখলেন যে মাসাদো উপযুক্ত না। এই শিক্ষাটা তিনি পেয়েছেন ইউনূসের কাছ থেকে। আদারওয়াইজ বাংলাদেশের ডক্টর ইউনূসকে নিয়ে আমেরিকা যে বাহাদুরি করেছে, যা কিছু করেছে, এখানে যে তার সবকিছু হারিয়েছে সে, এটা সে ভেনেজুয়েলাতে বোঝার পরে সে বলছে না, ওখানে মাসাদোকে দেওয়া যাবে না, হি ইজ নট এ পপুলার। সিমিলারলি সে আরেকটা কাজ করেছে। সেটা হলো এই যে ইরানের এই যুদ্ধের সময় তারা আরেকজন ডক্টর ইউনূস তাদের রেডি ছিল। একটা হলো ডক্টর ইউনূস রেডি ছিল, এবং ওখানেও তারা একজন মহিলাকে মানে নোবেল পুরস্কার দিয়েছিল। তো সেই নোবেল পুরস্কার এখন ইরানের কারাগারে আছে। আর রেজা শাহ পাহলবির ছেলে, ওনার নামও রেজা পাহলবি, সে আমেরিকাতে আছে। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান ছিল এই দুজনকে ক্ষমতায় বসানো, কিন্তু এই বাংলাদেশের অভিজ্ঞতার কারণে সে বলছে যে না, রেজা পাহলবিকে ওখানে বসানো যাবে না, বিকজ হি ইজ নট ইন এ পজিশন অফ পপুলার। তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সবকিছু লড়র ভড়র করে ফেলেছিল, এলোমেলো করে ফেলেছিল সব মানুষ। এই যে এখন আমেরিকার যে ক্ষতি হয়েছে বাংলাদেশে, ভারতকে যত মানুষ গালাগালি করে তার সে 100 গুণ গালাগালি করে আমেরিকাকে এখন বাংলাদেশে। আমেরিকার নাম নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে জুতো পিটা, ঝাড়ু পিটা খেতে হবে। তো এটা আমেরিকা বুঝতে পেরেছে, ইট ইজ এ মিস্টেক যে এরকম একটা বয়স্ক মানুষ যে খালি হাসে আর খালি মিষ্টি মিষ্টি কথা বলে আর বানাই বানাই কথা বলে, এছাড়া এর কোনো যোগ্যতা নাই। হি ইজ এ মার্কেটিং ম্যান, কিন্তু কোনো বস্তুগত ফিজিক্স তার মধ্যে, ফিজিক্স নেই তার মধ্যে, শুধু কেমিস্ট্রি আছে। তো শুধু কেমিস্ট্রি আছে কিন্তু ফিজিক্স নেই। তো সেই লোকটিকে বানানোর পরে যখন বুঝলো, তখন তাকে চাপ দিল যে ভবিষ্যতে এখন তো আওয়ামী লীগের কাছে যেতে পারবে না, তারা জামাতকে নিয়ে চেষ্টা করলো, জামাতও দাঁড়াতে পারতেছে না। ফলে বিকল্পভাবে আমেরিকার পছন্দে বা আমেরিকার হুকুমে তাকে কিন্তু ট্রফিটা দিতে হয়েছে তারেক রহমান সাহেবকে। গেল এক। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেব যখন পলিটিক্যালি একটা সরকার আসবে, তার উপর নানা রকম পলিটিক্যাল, যাকে বলে প্রেশার থাকবে। তো প্রেশার থাকার ফলে সে যদি এরকম একটা চুক্তি এখন তারেক রহমান সাহেব করতে চাইতেন, তিনি তো এটা পারতেন না। আমরা হই হই রই রই করে উঠতাম চারিদিক থেকে। ফলে এই চুক্তিটি
ইনুস সাহেবকে দিয়ে নির্বাচনের 3 দিন আগে করিয়ে নেওয়া হয়েছে। কেন করানো হয়েছে? ইনুস সাহেবকে ভয় দেখানো হয়েছে যে তুমি যদি এই স্বাক্ষর চুক্তিটা না করো তোমাকে সেফ এক্সিট দেওয়া হবে না, তোমাকে কোনো কিছু, তুমি বাংলাদেশ থেকে চলে যেতে পারো না। ভয়ে সে চুক্তি করেছে। আর সেই চুক্তি জামাতের লোক ছিল, বিএনপির লোক ছিল, কারা কারা ছিল এটা ভবিষ্যতে বের হবে, এবং এই কথা খলিলুর রহমান সাহেব বলে দিয়েছে। ফলে এটা যে একটা ট্রফির নির্বাচন, এটা সমঝোতার নির্বাচন, সবাই যেটা আসছে, এবং এই চুক্তি করে তারপরে শেষে প্রত্যেকটা লোককে তার দ্বিতীয় ধাপে যেতে হয়েছে, ওনাকে সেফ এক্সিটে যেতে হয়েছে, একে দেশে আসতে হয়েছে, ওকে ক্ষমতা আসতে হয়েছে। এটা আপনি কেন প্রশ্ন করছেন? এটা তো সবাই বাংলাদেশের বুঝে। তো বোঝার পরে কেন সে এই চুক্তি নিয়ে আলোচনা করবে বলেন? আপনি এই চুক্তি যখন আপনি ই করবেন, সেই যে আপনি দেখেন না, এই যে একটা বিখ্যাত সিনেমা আছে, মানে বিখ্যাত যে ডিকটেটর দাদা ওয়াদিয়া, ওই যে একটা দেখবেন যে ডিকটেটর একটা সিনেমা হয়েছে, লিবিয়ার কর্নেল গাদ্দাফি কিনে, বিখ্যাত একটা সিনেমা হয়েছে। তো তাকে যখন পরমাণুর কথা জিজ্ঞাসা করা, তখন সে কানে কানে শুনে না। হ্যাঁ, তাকে সে কানে শুনে না। সে বলে যে তুমি কি জিজ্ঞাসা করছো, আমি শুনতে পাই নাই। এরপর যখন সে অন্য প্রশ্ন করে, তখন বলছে ইয়েস, আমি এখন শুনতে পারছি। এখন বিএনপিকে যদি আপনি চুক্তি নিয়ে কোনো প্রশ্ন করেন, বিএনপি শুনতেও পাবে না, দেখতেও পাবে না, উত্তরও দেবে না। এটা আমাদের বুঝে নিতে হবে আকার ইঙ্গিতে। আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে। মানে এটা, আচ্ছা। মানে আমি যে জানি নট লাইক দ্যাট, আমার যে পলিটিক্যাল ক্যালকুলেশন, আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে এই কারণে, আমেরিকার যারা ইন্টেলেকচুয়াল আছে তারা জানে যে একজন ডিকটেটর যার কোনো কমিটমেন্ট নেই, তাকে দিয়ে এই চুক্তিটা যদি তার আমলে আমরা করাই ফেলি, যেটা বার্ডেন হয়ে যাবে পরবর্তী সরকারের জন্য, এটা তাদের জন্য নিরাপদ। আর যদি আমরা ডক্টর ইউনূসকে দিয়ে না করিয়ে পরবর্তী পলিটিক্যাল সরকার এটা চুক্তি করবে, আমরা সেই আশায় রাখি পরবর্তী পলিটিক্যাল সরকার এটা করতে পারবে না। দে ক্যানট ডু ইট, বিকজ পার্লামেন্ট থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে, সবকিছু হবে। তো যখন একটা খুব বার্নিং মুহূর্তে জামাতকেও তারা লোভ দেখাচ্ছে তোমরা ক্ষমতায় আসবে, যে ভাইবটা তোলা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে যে জামাত 100% ক্ষমতায় আসবে, ফলে জামাতকে ওই লোভ দেখে তারা বলছে তোমরা এই চুক্তিতে গ্রিন সিগন্যাল দাও। ফলে চুক্তি যখন এটা নিয়ে যখন সমঝোতা হয়েছে খলিলুর রহমানের কথা মতো, তখন বিএনপির লোকও ছিল, জামাতের লোকও ছিল। এই হলো বাস্তবতা। মানে তারা এগ্রি করেছে যে আমরা এই চুক্তি ক্ষমতায় আসলে আমরা বাস্তবায়ন করব। আর ইনুস সাহেবকে দিয়ে এই কাজটা করা হয়েছে, এবং ইনুস সাহেব কিন্তু বুঝতে পেরেছে এই চুক্তি যদি সে করে বিপদে পড়বে, এই জন্য সে শর্ত দিয়েছে জামাত এবং বিএনপিকে সেখানে আনার জন্য। আর ইনুস এটা করতে বাধ্য হয়েছে এই কারণে, ইনুস জানে যে সে যে জায়গাতে যদি চলে যায় আর সেফ এক্সিট যদি না দেয়, তাহলে আমাকে জেলে যেতে হবে। তো তার চেয়ে বরং আমি এই চুক্তিটা 3 দিন আগে করে আমি আমার সেফ এক্সিট নেই। ফলে জিনিসগুলো তো সব আমু, মানে আমি দামি বা আমি এবং মামি, এই আমাদের মধ্যে যে একটা সমঝোতা, সে সমঝোতায় সবকিছু হয়েছে। তা আপনি চাইলে একটা অনলাইন ক্লাস করতে পারেন বুদ্ধিজীবী হওয়ার, মানে সুসুপ্ত পাঠককে বলেছেন। আমি পড়ে শোনাই কি লিখেছেন। আপনি কি বাংলাদেশে বুদ্ধিজীবী হতে চান? তাহলে নিচে আমার দেয়া ফর্মুলা, মানে আমার মানে সুসুপ্ত পাঠক, আমার না, আমার দেয়া ফর্মুলা অনুসরণ করে 100% নিশ্চিত বুদ্ধিজীবী হতে পারবেন। ফর্মুলা নাম্বার 1, রবীন্দ্রনাথকে মাঝারি মাপের প্রতিভা দিয়ে শুরু করবেন। কি করবেন? বলবেন রবীন্দ্রনাথ তো মাঝারি মাপের প্রতিভা, আর একটু নিচে বললে ভালো হয়। জীবনানন্দ 2, আপনার টিপস নাম্বার 2, জীবনানন্দ দাশকে বলবেন ওভারহেটেড। ধরেন না, বুদ্ধিজীবী হওয়ার টিপস বাতাচ্ছেন, বলে দিচ্ছেন আমাদের অনেকের প্রিয় এবং চমৎকার একজন লেখক, গবেষক, ফেসবুকে যার চেহারা কেউ দেখিনি, চমৎকার লেখেন, সুসুপ্ত পাঠক। টিপস নাম্বার, বুদ্ধিজীবী হওয়ার টিপস নাম্বার 3, ভুলেও আহমদ সভাকে বড় করতে যাবেন না, তাহলে আপনি একটি বিশেষ শ্রেণীর লোকে বুঝে ফেলবে। আপনার কাজ হলো লোককে বিভ্রান্ত করা। মানে এখানে তিনি সলিম উল্লাহ স্যার আছেন, আমাদের সলিম উল্লাহ স্যারকে বুঝিয়েছেন আর কি, টিটকেরে দিয়েছেন। টিপস নাম্বার, বাংলাদেশে বুদ্ধিজীবী হওয়ার টিপস নাম্বার 4, বয়ানে সুসুপ্ত পাঠক। এক্ষেত্রে আপনি আল মাহমুদকে বিশ্বে বিরল কবি প্রতিভা বলে ফেলবেন, সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের নাম নেবেন, যাতে আপনি আল মাহমুদের জিহাদি কবিতার জন্য পক্ষ নিয়েছেন কেউ সন্দেহ করতে না পারে। এর জন্য শক্তি চট্টোপাধ্যায়ের নাম নিতে হবে। দারুণ টিপস। টিপস নাম্বার 5, হুমায়ুন আজাদের কোনো লেখা, মানে ডক্টর হুমায়ুন আজাদ স্যার, হুমায়ুন আজাদের কোনো লেখায় নয়, বলার পর বলবেন ডক্টর আহমেদ শরীফ ছিলেন খুবই ইন্টেলেকচুয়াল। এতে করে আপনি শতভাগ বিভ্রান্ত করতে পারবেন, কারণ আহমেদ শরীফ নাস্তিক ছিলেন। আপনি শেখ মুজিব, টিপস নাম্বার 6, আপনি শেখ মুজিবকে বড় নেতা বলবেন, কিন্তু তিনি দেশ চালনায় দক্ষ ছিলেন না বলে নিজের সম্পর্কে পাবলিককে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলবেন। এটা কি বাংলাদেশের বুদ্ধিজীবী হওয়ার টিপস দিচ্ছেন? কে দিচ্ছেন? সুসুপ্ত পাঠক।
টিপস নাম্বার 7, আপনি আরবদের ইসলাম থেকে বাংলার ইসলাম একদম আলাদা দাবি করবেন। এতে আপনি মৌলবাদী যেমন হেফাজতে ইসলাম, জামাত ইসলাম থেকে নিজেকে আড়াল করতে পারবেন। কিন্তু আসলে তাদের চেয়েও ভয়ঙ্কর। টিপস নাম্বার 8 মানে 8, মুঘলদের বিরুদ্ধে গিয়ে সুবে বাংলার মুসলিম শাসনকে দেশীয় শাসন বানিয়ে ফেলবেন। চমৎকার লিখেছেন সুষুপ্ত দা, আপনি অসাধারণ লিখেছেন। নাম্বার 9 টিপস, আপনি পূর্ববঙ্গের কৃষকদের পক্ষ নিয়ে ব্রাহ্মণ হিন্দু সমাজের সমালোচনা করে কৌশলে হিন্দু বিরোধিতা করবেন। চমৎকার, আবারও বলি টিপস নাম্বার 9, আপনি পূর্ববঙ্গের কৃষকদের পক্ষ নিয়ে ব্রাহ্মণ হিন্দু সমাজের সমালোচনা করে কৌশলে হিন্দু বিরোধিতা করবেন। মানে এটা কি টিপস জানেন? বাংলাদেশের বুদ্ধিজীবী হট টিপস দিতেছেন, সুষুপ্ত পাঠক পোস্ট দিয়েছেন 1 ঘন্টাকে, আমি পড়ে শোনাচ্ছি। টিপস নাম্বার 10, হিন্দু জমিদারদের বিরোধিতা করবেন। কি বলছে টিপস নাম্বার 10? হিন্দু জমিদারদের বিরোধিতা করবেন, কিন্তু মুসলিম জমিদার তালুকদারদের দ্বারা গঠিত মুসলিম লীগের বঙ্গভঙ্গকে বাংলার মুক্তি হিসেবে দেখবেন। চমৎকার।